আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2026 সালের 9 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। আর এই 9 নম্বর প্রশ্নে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ভয়েতে হয়তো বা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেয়নি, কারণ এখানে অনেকগুলো কিছুটা জটিলতা রয়েছে। তবে আমাদের এই ক্লাসটা যদি একবার দেখো তাহলে এই জটিলতাগুলো আর থাকবে না, অর্থাৎ তোমাদের আর ভুল হবে না। আরেকটা জিনিস, আমরা কিন্তু চিত্র অঙ্কনে যে আমরা অজীব রেখার চিত্রেতে আমরা বহুভুজের চিত্র অঙ্কন করে আসি, আর বহুভুজের ক্ষেত্রে আমরা অজীব রেখার চিত্র অঙ্কনগুলো কিন্তু করে আসি। এই ভুলগুলো কিন্তু আমাদের কিন্তু থেকেই যায়। তাহলে আমরা যদি এই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে এই ভুলগুলো আমাদের আর হবেই না। আমাদের ভুল যদি আমরা যদি সংশোধন করতে চাই, অর্থাৎ ভুল যদি না করতে চাই, তাহলে ভিডিওটি অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসলে আমাদের কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ওই যে একটি ক্লাসে সব হয়ে যায়, এই ক্লাসগুলোর কিন্তু প্রতি কিন্তু গুরুত্ব দেয় বেশি। আসলে বেসিকের প্রতি কিন্তু গুরুত্ব খুব কম গুরুত্ব দেওয়া হয়। তবে আমাদের ক্লাসগুলো যদি কিন্তু বেসিক নিয়ে সবসময় কিন্তু আলোচনা করা হয়। অতএব বেসিক যদি ভালো হয় তাহলে যেভাবে প্রশ্নগুলো আসুক তাহলে সেইগুলোর উত্তর কিন্তু দেওয়া সম্ভব। আমরা তাহলে আজকে প্রথমে 9-এর ক নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির উত্তরটা দেখব। ক নাম্বার প্রশ্নটি আছে, দেখো এখানে আছে 6 জন শিক্ষার্থীর বয়সের গড় 15 বছর 2 মাস। তাদের সাথে আরও একজন নতুন শিক্ষার্থী যোগ হলো, তার বয়স 15 বছর 9 মাস। 7 জন শিক্ষার্থীর বয়সের গড় নির্ণয় করো। অর্থাৎ প্রথম অবস্থায় ছিল 6 জন শিক্ষার্থীর, আর পরে একজন শিক্ষার্থী যোগ হলো, অবশ্যই 7 জন হয়। সেই 7 জন শিক্ষার্থীর কিন্তু আমাদের গড় বয়সটা নির্ণয় করতে হবে। তো যাই হোক, আমাদের যে 6 জন শিক্ষার্থীর বয়সের গড়, তার মানে টোটাল 6 জনের বয়স আমাদের কত হবে সেটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা যদি লিখি তাহলে 6 জন শিক্ষার্থীর বয়সের গড় কত? 15 বছর 2 মাস। 15 বছর কত? 2 মাস। এটা গড় বয়স। তাহলে এই 6 জন শিক্ষার্থীর মোট বয়স কত হবে? তাহলে গড় মানে কি? আমাদের টোটাল বয়সকে 6 দ্বারা ভাগ করার পরে কিন্তু আসলে এক একজনের বয়স পড়ছে 15 বছর 2 মাস করে, এক প্রতিজনের। তাহলে 6 জন শিক্ষার্থীর বয়সটা বেশি হবে অবশ্যই, তাহলে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে অতএব আমাদের 6 জন শিক্ষার্থীর মোট বয়স, অতএব 6 জন শিক্ষার্থীর মোট বয়স কত হবে? তাহলে 15 বছর 2 মাস। এই 15 বছর 2 মাসকে আমরা 6 দ্বারা গুণ করলে কিন্তু আমরা তাহলে মোট, অর্থাৎ 6 জন শিক্ষার্থীর যে কতগুলো বয়স হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখন দেখি 6 দ্বারা গুণ করলে এখানে কি হবে? 15, 6 15 90 বছর হবে, আর 6 দুগুণ 12 মাস হবে। তাহলে 6 15 90 বছর, 6 দুগুণ কত? 12 মাস বা 12 মাস। আমরা এই 6 দ্বারা কিন্তু গুণ করে দিলাম, কিন্তু এখানে 6 জন শিক্ষার্থীর মোট বয়স কিন্তু এটা হলো। কিন্তু আমাদের যে নতুন আরেকজন শিক্ষার্থীর বয়স কিন্তু যোগ হবে, 15 বছর 9 মাস যোগ হবে। তাহলে নতুন শিক্ষার্থীর একজন নতুন শিক্ষার্থীর বয়স কত হবে? তাহলে এখানে আমাদের 15 বছর, এটা আমাদের যোগ হবে কয় মাস? 9 মাস। এখন আমরা যদি তাহলে যোগ করি তাহলে টোটাল কয়জন শিক্ষার্থী হবে? ওপরে ছিল 6 জন শিক্ষার্থীর মোট বয়স, আর এরপরে আমরা একজন যোগ করেছি। তাহলে আমরা এভাবে যোগ করি যদি, তাহলে কতজন হবে? 7 জন শিক্ষার্থীর মোট বয়স হবে হচ্ছে 15 আর 90 যোগ করলে হবে 105 বছর, আর 9 আর 12 যোগ করলে হবে কত? 21 মাস। তাহলে 21 মাস।
এখন যেহেতু 7 জন শিক্ষার্থীর মোট বয়স, তাহলে আমরা যদি গড় বয়স বের করতে চাই, 7 জন শিক্ষার্থীর মোট গড় বয়স যদি বের করতে চাই, তাহলে এটাকে আমাদের 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে অতএব 7 জন শিক্ষার্থীর গড় বয়স, 7 জন শিক্ষার্থীর বয়সের গড় বলতে পারি, বয়সের গড় সমান সমান 105 বছর 21 মাস ভাগ আমরা 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 7 দ্বারা যদি 105 ভাগ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে 15, 7 15 105, 7 দ্বারা 105 ভাগ করলে হয় হচ্ছে কত, 15। তাহলে 15 বছর আর 21 মাস, তাহলে 21 মাসক যদি 7 দ্বারা ভাগ করা হয় 3 মাস। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হবে আমাদের 7 জন শিক্ষার্থীর বয়সের গড়। আমরা তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তরটা কিন্তু দেখে নিলাম। এটা অন্যভাবে করা যেতে পারে, সেটা কিভাবে আমি একটু বুঝে দিচ্ছি। দেখো তোমাদের, এই যে 6 জন শিক্ষার্থীর বয়স কত ছিল, 15 বছর 2 মাস। তাহলে 15 বছর মানে কত মাস হয়, 15 বছর, তাহলে 12 দ্বারা 15কে আমার কি করে নিতে হবে, তাহলে 1 বছর সমান 12 মাস। তাহলে 15 দিয়ে আমাদের 12কে গুণ করলে তাহলে একজন শিক্ষার্থীর আমাদের এই যে পরে যায় ওই 2 মাসটা এর সাথে যোগ হবে। তাহলে 12 দ্বারা 15 গুণ করতে হবে, তার সাথে 2 মাস যোগ করতে হবে, তাহলে একজন শিক্ষার্থী। তাহলে আবার 6 জন শিক্ষার্থীর মোট বয়স কত, তাহলে কি হলো, মাসে নিয়ে যাওয়া হলো সবগুলোকে। তাহলে সেই ক্ষেত্রে আবার 6 দিয়ে তাকে আবার গুণ করতে হবে। আর পরবর্তীতে আরেকজন যে শিক্ষার্থী আছে 15 বছর, তাকে আমরা এখানে আবার 15 বছরকে আমরা যদি 1 বছর সমান যেহেতু 12 মাস, 12 দিয়ে এটাকে আবার গুণ করতে হবে, তারই সাথে আবার 9 মাস যোগ করতে হবে। তো ওটা অনেক বিস্তারিত বিষয়, আমরা ওই দিকে না করে দেখো আমরা কিন্তু সহজে একটা 2 মার্কের জন্য এটাই কিন্তু আমাদের যথেষ্ট। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখতে চাচ্ছি। দেখি আসলে খ নাম্বার প্রশ্ন কি বলছে আমাদের। খ নাম্বার কিন্তু প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করার কথা বলা হচ্ছে। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কিন্তু 3 কলাম বিশিষ্ট একটা সারণী তৈরি করতে হবে। 3 কলামের প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি। এখানে কিন্তু আসলে দৈনিক মজুরি টাকায় দেওয়া আছে, শ্রমিকের সংখ্যা এটা না লিখলেও হবে। এখন আমরা দুটাই লিখব, তারপরও আমরা দুটাই লিখব। দেখি তাহলে প্রথম আমাদের কলামে থাকবে 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, আর এটা হচ্ছে 3 নাম্বার কলাম। এখন প্রথম কলামে আমরা দৈনিক মজুরি টাকায়, তারপরে আমাদের যেটা সেটাকে আমরা লিখতে পারি শ্রেণীব্যাপ্তি। আমরা দুটাই লিখব। দৈনিক মজুরি টাকায়। এবার হচ্ছে আমরা আরেকটা লিখতে পারি কি, শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি। দ্বিতীয় কলাম যেটা আমাদের লেখা আছে কি, শ্রমিকের সংখ্যা, সেই শ্রমিকের সংখ্যা আমরা লিখব শ্রমিকের সংখ্যা। আর এই শ্রমিকের সংখ্যাটা হচ্ছে আমাদের গণসংখ্যা। আর এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এখন আসি আমাদের যে কাজগুলো, সেই কাজগুলো আমরা একটু যদি দেখি, তাহলে এক, 2, 3, 4, 5, 6 আমাদের 6টাই লাগবে। জাস্ট আমরা 6টা ঘর দাগায় নিলাম। 601 থেকে 650, 601 থেকে 650, তারপরে 651 থেকে আমাদের আছে হচ্ছে 701 থেকে 700 কত আমাদের 50, 750, 751 থেকে 800, 801 থেকে 800 কত হবে আমাদের 850 হবে, 850। এখানে হবে 851 থেকে এখানে হবে 900। প্রিয় সেক্ষেত্রে দেখো আমাদের কোনটা এখন ক্রমযোজিত গণসংখ্যা কত আছে, আমাদের গণসংখ্যা কত আছে, 6 আছে, 10 আছে, তারপরে কত আছে 20 আছে, তারপরে কত আছে 12 আছে, তারপরে 7 আছে, তারপরে 5 আছে।
এখন ক্রমযোজিত, এই ক্রম মানে কি একের পর এক, যোজিত মানে যোগ, তাহলে একের পর এক যোগ করে যে সারণী পাওয়া যায় তাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যার সারণী। এখন ক্রমযোজিত, তাহলে প্রথম 6 কিন্তু 6-এর সাথে কোনো কিছু যোগ হওয়ার কিছু নাই, অপরে কোনো সংখ্যা নেই, তাহলে প্রথম ঘরে 6ই হবে। এখানে 6-এর সাথে এই 10 যোগ হয়ে কত হবে? 16 হবে। 16-র সাথে 20 যোগ হয়ে কত হবে? 36 হবে। 36-এর সাথে 12 যোগ হয়ে কত হবে? 48 হবে। 48-এর সাথে 7 যোগ করলে কত হবে? 55 হবে। আর 55-এর সাথে 5 যোগ করলে কিন্তু 60 হবে। এখন দেখো এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের মধ্যক শ্রেণী বের করতে হবে। এখন শ্রেণী কয়টা আছে আমাদের? এখানে শ্রেণী আছে 6টা। এই 6টা শ্রেণীর মধ্যে একটা মধ্যক শ্রেণী আমাদের বের করে নিতে হবে। সেটা কী পাবো আমরা? সেটা আমরা আসলে এই যে টোটাল যে 60 পেলাম, এই টোটাল গণসংখ্যা এখানে লিখে দেওয়া আছে 60 জনের কথাই লেখা আছে, আমাদের অ্যান্সারও কিন্তু 60ই আসলো। তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি n = 60, যা জোর। দেখো এখানে n = 60, আসলে টোটাল যে মানটা পেলাম এখানে n = কত? 60, যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। এখন যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যদি nটা 60 যেহেতু জোড়, তাহলে জোড় হলে কি হবে? জোড় হলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, দেখো জোড় হলে 2 দ্বারা ভাগ করা যায়, তাকে 2 দ্বারা, তাহলে n/2, অতএব n/2 = কত? 60/2 = কত? 30তম পদ। 30তম পদ কোন শ্রেণীতে আছে আমরা একটু যদি দেখি। দেখো 30তম পদ আমাদের এই ঘরের ভিতরে আছে 1 থেকে 6 পর্যন্ত, এই ঘরের ভিতরে আছে 7 থেকে 16 পর্যন্ত, এই ঘরে আছে 17 থেকে 36 পর্যন্ত। তাহলে 30 আমার এই ঘরে অবস্থান করেছে। তাহলে সেই ক্ষেত্রে মধ্যক শ্রেণীটা হচ্ছে আমার 701 থেকে 750। তাহলে মধ্যক শ্রেণী হবে 701 থেকে 750। তাহলে 30তম পদ কোন শ্রেণীতে অবস্থিত? 701 থেকে 700 পদ 701 থেকে 750 শ্রেণীতে অবস্থিত, সুতরাং মধ্যক শ্রেণী কত বলে? 701 থেকে 750, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। সেক্ষেত্রে মধ্যক বের করতে হলে অবশ্যই আমাদের মধ্যক শ্রেণীটা লাগবে। তাহলে মধ্যক শ্রেণীটা বের করতে হলে আমাদের কি লাগবে? মধ্যক শ্রেণী লাগবে। এখন আমরা মধ্যক শ্রেণীটা কিন্তু বের করে নিলাম। এখন আমার মধ্যকটা বের করব, তার জন্য আমার কি কি দরকার? আসলে এখন আমরা যদি বলি তাহলে কি কি দরকার আমাদের? মধ্যকের যে সূত্র, তাহলে আমি এখানে একটু মধ্যকের সূত্রটা লিখি। অতএব মধ্যক L প্লাস n/2 মাইনাস FC ক্রস H/FM। এখন কোনটাকে আমরা কি বলবো একটু যদি দেখি। এলটাকে বলা হয় লিমিট, লোয়ার লিমিট, অর্থাৎ নিম্ন সীমা। এই মধ্যকের 2টা শ্রেণী আছে, এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে নিম্ন, আর এটা হচ্ছে উচ্চ সীমা। তাহলে এলটা হচ্ছে নিম্ন সীমা, তার মানে আমার কোনটাকে ধরেছে? এই 701কে ধরতেছে। এই 701টাই হচ্ছে এল এর মান। তাহলে লয়ার লিমিট নিম্ন সীমা, লয়ার লিমিট। আর এটাকে বলা হয় আপার লিমিট বা হায়ার লিমিট, আর এটা হচ্ছে লয়ার লিমিট। এই কারণে আমরা নিম্ন যেটা এল এর মানটা আমরা 701কে পেলাম। এবার আসি n/2কে আমরা কত পাইছি? 30। এফ, এখানে বড় হাতের এফ মানে কি? গণসংখ্যা 2 ধরনের আছে, দেখো একটা হচ্ছে এটাকে আমরা ছোট হাতের গণসংখ্যাকে আমরা ছোট হাতের এফ ধরে থাকি, আর ক্রমযোজিত গণসংখ্যা যেটা বড় গণসংখ্যা বলা হচ্ছে, সেই কারণে কিন্তু বড় হাতের এফ তারই সাথে সি। তাহলে বড় গণসংখ্যার সাথে সি আছে ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে ক্রমযোজিত গণসংখ্যার ঘরে হবে। তবে কোনটা হবে? যে বরাবর। এখন আসি এখানে আরেকটা কথা আছে, দেখো এফ এমটা কোনটা? এফের সাথে এমটা মিডল বলা হয়, মিডল। তাহলে গণসংখ্যার মাঝখানে যেটা আছে সেটাকে এম ধরা হয়, মিডল। অর্থাৎ এফের সাথে যেহেতু ছোটো হাতের এফের সাথে এম আছে, তাহলে আমাদের ছোটো হাতের এফ গণসংখ্যাকে ছোটো হাতের এফ ধরা হয়। তারই যে মিডল পয়েন্টে আছে সেটা হচ্ছে এফ এম। তাহলে এটা হচ্ছে এফ এম, যেখানে এফ এম আছে তারই কানি বরাবর এফ সি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এফ সি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিলাম। এখন এইচের মানটা আমরা কীভাবে পাবো? তাহলে আমার কি কি দরকার? দেখো এখানে আমরা দেখেছি। তাহলে এল সমান কত পেলাম? হচ্ছে 701। এল এর মান পেলাম 701।
তারপরে আমরা পেলাম হচ্ছে এফ এম হচ্ছে কত 20, এফ এম 20, তারপরে এফসি হচ্ছে কত আমরা পাচ্ছি হচ্ছে 16। এবার আসি এইচ ব্যবধান। আমরা ব্যবধান কিন্তু হাতে না গুনে আমরা একটা কাজ করতে পারি, 700 থেকে 750 বিয়োগ করতে পারি, বা 651 থেকে 601 বিয়োগ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে 700 থেকে 650 বিয়োগ করলে কিন্তু আমাদের 50 হয়। তার মানে এখানে এইচের মানটা হবে কত 50, এইচের মানটা 50 পেলাম। আমরা মোটামুটি সবগুলোর মানে কিন্তু এখন আমরা এখানে লেখা আছে, এখন আমরা এখানে মানটা বসে দিব। তাহলে কত এল এর মান 701 যোগ কত এখানে 30 বিয়োগ এফসি কত 30 বিয়োগ হচ্ছে 16 গুণন প্রত্যেকটা সূত্রে আমরা গড় বলি, মধ্যক বলি আর প্রচুরক বলি, প্রত্যেকটা সূত্রে কিন্তু আমাদের 5টা অক্ষর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা অংশ আছে প্রত্যেকটা সূত্রে। এইচের মান হচ্ছে আমাদের 50, এফ এমটা হচ্ছে আমাদের 20। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, ক্যালকুলেটারে দেখো আমরা এই 30 থেকে 16 বিয়োগ করব, তাহলে হবে 14। এই 14-র সাথে 50 আমরা গুণ করব, তাহলে এখান থেকে এটা বিয়োগ করে যা হবে তার সাথে 50 গুণ করে তাকে আবার আমরা 20 দ্বারা ভাগ করব, যা হবে তারই সাথে 701টা আমরা যোগ করব। তাহলে 701 যোগ তাহলে 14, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি দেখি। তাহলে আমরা অর্থাৎ 30 বিয়োগ 16 ইকুয়াল দিলে 14 গুণন 50, গুণন হচ্ছে 50। আমরা যদি দেখি তাহলে 14 গুণন 50 আমরা 700 পেলাম, আমরা 700, এখানে 700 তাকে আবার আমাদের কিন্তু 20 দ্বারা ভাগ করতে হবে, ভাগ 20 আমরা একবারে যদি করি তাহলে 35 হয়। এখানে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে 50 আবার গুণ করলাম, তাকে 20 দ্বারা আমরা আবার ভাগ করলাম। তাহলে এখানে কি আমি যদি একটু ভাঙে লিখি তাহলে 14 গুণন 50 ভাগ হচ্ছে 20, আমরা গুণ করে কত পেলাম তাহলে 701 যোগ আমরা 35, তাহলে 701-এর সাথে 35 যোগ করলে 736 হবে আমাদের মধ্যক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু খ নাম্বার উত্তরটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আসি আমাদের প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত বিবরণ সহ গণসংখ্যা বহুভুজ আঁকো। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই যে গ নাম্বার প্রশ্নে, এই প্রশ্নেতে যাই কিন্তু আমরা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আমরা ভুল করব। তাই আসলে আমরা যদি এই ক্লাসটা দেখি তাহলে কিন্তু আমাদের ভুল হবে না, আশা করি কোনো সময়ে ভুল হবে না। আমাদের ক্লাসটা অবশ্যই প্রথম থেকে, তার কারণে কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এখন দেখতে হবে আমাদের ক্লাসটা। এখন আসি গণসংখ্যার বহুভুজ। এই বহুভুজ আঁকতে হলে আমাদের 3 নম্বর কলামটা কিন্তু একটু চেঞ্জ হবে। তাহলে সেটা কি হবে, এই 3 নম্বর কলামটা আমি মিশে দিয়ে নতুন আরেকটি কলাম আমি তৈরি করেছি। যেহেতু আমাদের এটা কিন্তু আমাদের খ নাম্বার হলো, খ নাম্বার আমি হয়তো নাম্বার এখানে হয়তো দিই নাই, তাহলে এটা কিন্তু খ নাম্বার হলো। এখন আমরা গ নাম্বারের জন্য আমরা যেহেতু বহুভুজ, এখন আসি বহুভুজটা আমরা কিন্তু এর আগে কার সাথে যেন তুলনা করেছি, আমরা আগের ক্লাসে একটু তোমাদের কিন্তু ধারণা দিয়েছি। সেইটা কি কারণে, দেখো বহুভুজটা দেখতে কেমন এবং অজীব রেখাটা দেখতে কেমন, এটা যদি আমরা মাথার ভেতরে না নিতে পারি তাহলে কিন্তু চিত্রতে ভুল হতে পারে। এখন আসি 2 ধরনের চিত্র আছে, অজীব রেখা যদিও আমরা তুলনা করেছি, আরেকটা হচ্ছে বহুভুজ। এই দুটাই কিন্তু ভুল হয়। বহুভুজ এই দুটা চিত্র কেমন হবে। এখন আসি অজীব রেখাকে আমরা দেখো আমরা একটু তুলনা করতে পারি, জীব আছে দেখো অজীব, তাহলে জেওব্বার মতো, তাহলে কেমন জেওব্বার মতো, সাপের যে ফনার মতো তুলে থাকবে, এটা হচ্ছে অজীব রেখা, জেওব্বার মতো দেখতে, চিত্রটা জেওব্বার মতো দেখতে আমরা তুলনা করি। আসলে অজীব রেখা যে জেওব্বা এরকম কিন্তু না, আমরা তুলনা করেছি কারণ চিত্রে যাতে আমাদের ভুল না হয়। তাহলে অজীব রেখাটা দেখতে কেমন হবে, সাপের যে জেওব্বার মতো, অর্থাৎ ফনা তোলার পরে যে দেখতে হয় তেমন এরকম চিত্রটা হবে। এবার আসি বহুভুজটা কেমন হবে। তাহলে এই কারণে অজীব রেখা আঁকতে অনেক ওপরে ওঠে, চিত্রটা অনেক ওপরে, ফনাটা অনেক ওপরে ওঠে, যার কারণে এটার জন্য আমাদের প্রয়োজন হয় ক্রমযোজিত গণসংখ্যা। সাধারণ গণসংখ্যা এত ওপরে ওঠে না, সেই কারণেই তোমার অজীব রেখা আঁকতে ক্রমযোজিত গণসংখ্যার সারণী দরকার হয়। এবং বহুভুজের জন্য কি দরকার হয় সেটা একটু আমরা এখন দেখব। বহুভুজটা দেখতে কেমন, এই বহুভুজটা দেখতে আমরা যেটা বলি খড়ের পালার মতো বা পাহাড়ের মতো। এই খড়ের পালা দিতে গেলে আমার কি দরকার হয়, এটা আমার মাথায় রাখতে হবে। খড়ের পালা দিতে গেলে সর্বপ্রথমে আমার একটা খুঁটি গাড়তে হয়, সেই খুঁটিটা মাঝখানে গাড়তে হয়। এই কারণে তাহলে মাথায় রাখতে হবে এই বহুভুজ লাগাতে গেলে আমার মধ্যবিন্দু লাগবে। কি লাগবে, শ্রেণীর মধ্যবিন্দু লাগবে।
তাহলে এই যে খুঁটিটা মাঝখানে গাড়তে হচ্ছে, তাহলে খুঁটিটা গাড়ার পরে কিন্তু আমরা খড়ের পালাটা দিয়ে থাকি। তাহলে এই কারণে কিন্তু আমাদের কি লাগবে, শ্রেণীর মধ্যবিন্দু লাগবে বা শ্রেণীর মধ্যমান লাগবে। এই কারণে আমরা শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে 3 নাম্বার, তাহলে বহুভুজ আঁকতে আমরা একটু বুঝে দিলাম যে এই খড়ের পালা দিতে গেলে একটা খুঁটি পুঁততে হয়, মাঝ বরাবরে একটা খুঁটি পুঁততে হয়। এই কারণে তাহলে বুঝতে হবে শ্রেণীর মধ্যবিন্দু লাগবে, শ্রেণীর মধ্যবিন্দু। এখন আসি শ্রেণীর মধ্যবিন্দুটা আমরা কিভাবে পাবো। এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যবিন্দু পাবো। তবে আমরা দেখি একটু 2 দ্বারা ভাগ, 601 যোগ 650 ইকুয়াল ভাগ 2 দিলে আমরা কত পাচ্ছি, 625.5। 625.5। তারপরে যদি দেখি 651 থেকে 700 মধ্যে হবে 675.5। আমরা তারপরে দেখে দিচ্ছি, একটু ক্যালকুলেটর দেখি। 651 যোগ 700 ভাগ 2 ইকুয়াল দিলে 675.5 হবে, ঠিক আছে। এবার আসি এটার জন্য কি হবে, 725.5 হবে, তারপরে হবে 775.5 হবে, এবার 800 কত হবে, 825.5 হবে, তারপরে কত হবে 875.5 হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমরা কিন্তু দেখো শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে এখানে কিন্তু চিত্রতে দেখো আমরা বহুভুজের জন্য তাহলে কি লাগে, বহুভুজ মানে খড়ের পালা, আর ওয়াজিব মানে জিহ্বার মতো অনেক ফনার মতো তুলে থাকবে, যার কারণে ওয়াজিব রাখার জন্য তোমাদের লাগবে ক্রমযোজিত গণসংখ্যা, এটাই কিন্তু আমাদের। আর বহুভুজ মানে মধ্যবিন্দু লাগবে, অর্থাৎ খড়ের পালা দিতে গেলে কি লাগে, মাঝখানে খুঁটি পুঁততে হয়, এই কারণে মনে রাখতে হবে মধ্যবিন্দু লাগবে, শ্রেণীর মধ্যবিন্দু। এখন আসি আমরা 3 কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করে নিব। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি করতে হবে, আমাদের গ্রাফ পেপারে এখন আমাদের চিত্রটা আঁকতে হবে। আমি কিন্তু গ্রাফ পেপারে দেখাবো, তারপরে আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি যে আসলে এগুলো আমরা কোথায় কিভাবে কাজটা করব। ধরো এটা তোমার একটা খাতার অংশ, এই খাতাটা আমরা 2টা ভাগে, একটা হচ্ছে ওপর পিঠ, একটা হচ্ছে নিচ পিঠ। এখন প্রথমে আমরা ধরো এই খাতার এই পেজে এখানে ছক দাগালাম, এখানে ছক। এই ছকের পরে কি করতে হবে, আমাকে এই বাকি অংশতে আমরা গ্রাফ পেপারটা আটকাবো, এখানে গ্রাফ আটকাবো। গ্রাফ আটকানোর পরে যদি জায়গা না থাকে, এখন এই পাশে যায় আমি বাংলা যেটা বর্ণনা, সেই বাংলা বর্ণনা আমরা এখানে লিখব। এখন কথা হলো যে ছক এখানে না হয়ে এই পর্যন্ত আমরা কোনো প্রশ্নের উত্তরটা দিয়েছি, অর্থাৎ তাতে কি হচ্ছে, গ্রাফের নিচে কোনো বাংলা লেখা যাবে না। এতে কিন্তু স্যারেরা বিরক্ত হবে, গ্রাফের নিচে কোনো লেখা লিখবো না আমরা, অপর পৃষ্ঠাতে বাংলা লেখাগুলো যেটা বর্ণনা, এখানে যে বিবরণ যেটা আছে সেটা আমরা অপর পৃষ্ঠাতে লিখব। এখন আসি আমার এই পৃষ্ঠার শেষ দিকে আমরা একটা ছক আছে, এখানে যদি ছক হয় তাহলে এই পৃষ্ঠার শুরুতে গ্রাফটা আটকাবো, এই পর্যন্ত গ্রাফের নিচে কোনো বাংলা লেখা লিখবো না, এরপরে এখান থেকে আমরা বাংলা লেখা যেটা বিবরণ সেটা লিখব। এভাবে কিন্তু আমাদের সেটিংটা করতে হবে। এখন আসি আমাদের বাংলা লেখাটা কিন্তু আসলে মুখস্থর বিষয় না। তোমরা দেখো এখন আমি বাংলা লেখাটা আমরা কিন্তু এখানে যে গ্রাফ পেপারে আমি একটা জাস্ট খসড়া একটা কাজ তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমরা গ্রাফ পেপারেও দেখাবো তোমাদেরকে। এরকমভাবে একটা এক্স ড্যাশ থাকবে, এখানে ওয়াই ড্যাশ থাকবে, এখানে এ ওয়াই থাকবে। এখন এই দিকে আমরা কিন্তু দেখো আমরা কিন্তু এখানে চিত্রে কি কি ব্যবহার হচ্ছে দেখো, এখানে আমরা এখানে 5 ঘর পরপর কিন্তু সংখ্যাগুলো লিখব। 5 ঘর পরপর আমরা কিন্তু 5 ঘর গ্রাফ পেপারে 5 ঘর পরপর ইন্ডিকেট করা থাকে, 5 ঘর পরপর আমরা সংখ্যাগুলো লিখব। তবে কোন সংখ্যাগুলো লিখব দেখো, এখানে শ্রেণীর মধ্যবিন্দুগুলো যেগুলো আছে আমরা যেটা এখানে পেয়েছি, আর এদিকে সবসময় গণসংখ্যা, এটি ওপর দিকে সবসময় হয় গণসংখ্যা, না হয় ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার হবে। যেহেতু এখানে গণসংখ্যা আছে, গণসংখ্যা ব্যবহার হবে, তাহলে অ্যারো চিহ্ন দিব আমরা এভাবে, এখানে অ্যারো দিয়া এখানে লিখব গণসংখ্যা। এখন তুমি 5 ঘর পরপর এরকমভাবে 5 ঘর পরপর তুমি লিখলেও লিখতে পারো, 5, 10, না লিখলেও কোনো সমস্যা নেই, 20, তারপরে কত 25, এরকমভাবে লিখতে পারো। এখন আসি এদিকে যাবে যেহেতু শ্রেণীর মধ্যমান, তাহলে এখানে আমরা কোথা থেকে ভাঙ্গার কাছে আমরা লিখবো না, 625.5 থেকে শুরু করে 875.5 এই পর্যন্ত লিখবো। তবে লেখাগুলোকে আমি এই যে অনেক 4টা সংখ্যা যদি লিখি, পাতালভাবে যদি লিখি, তাহলে কিন্তু আরেকটা রেখার মধ্যে চলে যাবে। আমি লেখার সময় একটু এইভাবে লিখব, 625.5,
তারপরে হচ্ছে 675.5, তারপরে কত 725.5, 775.5, তারপরে কত 825.5, তারপরে 875.5। আমরা দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমরা কিন্তু লিখেছি। এখন আসি আমরা এই লেখা বরাবর এখন আমরা উপর দিকে উঠব। তাহলে এখন দেখো আমরা 6 ঘর উপর দিকে উঠব। এখন আসি আমরা 6 ঘর উপর দিকে যাব। তাহলে এখান থেকে আমরা 6 ঘর, এটি তো আমার 5, তাহলে 6 ঘর, তাহলে ধরে নাও সাপোজ এই পর্যন্ত এখানে 6 ঘর, আমরা তাহলে 6 ঘর এখানে ধরো গুনে যাব, এখানে আমরা ঘর গুনে যায় 6 এরকমভাবে আমরা গ্রাফ পেপারে দেখাবো। তারপরে 6-এর পরে 10 আছে, আমরা এখানে 10 বরাবর যাব, দ্বিতীয়টা 10 বরাবর যাবে, তারপরেরটা কত বরাবর যাবে। আমরা কিন্তু বিন্দুটা ক্ষুদ্র বিন্দু দিব, একেবারে বেশি মোটা করব না বিন্দুটাকে, তার বাইরে দিয়ে আমরা গোল করব। তারপরে 20, আমাদের 20 মানে এই পর্যন্ত, তৃতীয় যেটা 20 এই পর্যন্ত যাবে। তারপরটা কত আছে 12, 10-এর চাইতে একটু বেশি যাবে এই বরাবর। তারপরটা কত আছে, তারপরে 7 আছে, তাহলে একটু এখানে ধরো যাবে। তারপরটা কত আছে 5 আছে, তার মানে আমরা যদি দেখি তাহলে এই বরাবরে আসলো। এখন এখানে একটা আমরা কাজ করব বহুভুজের ক্ষেত্রে। দেখো তো 800-র পরের ঘরটা কত হবে। এখন এখানে কিন্তু আমাদের জায়গা আছে, আমরা রেখেছি, এখানে এক্স হবে। এখন এখানে 5 ঘর পরে আমরা আরেকটা বাড়তি লিখব, তাহলে কত হবে 925.5। আর এখানে আসে এই চিত্রটা এখানে আসে ঠেকে যাবে, এই চিত্রটা আসে এই ভাঙ্গার কাছে ঠেকে যাবে, তাহলে ভাঙ্গার যে বিন্দুটা আছে সেখানে এসে ঠেকবে। তাহলে এখানে কত হবে দেখো তো 575 হবে এখানে। এখানে তাহলে কত হবে 625, দেখো সিরিয়ালে যদি দেখো 725, 675, 625, তাহলে এখানে হবে 575। এখানে আমরা ভাঙ্গার কাছে পরে লিখে দিব, আমরা যখন যোগ করে দেবো, এটা কিন্তু আগে লিখবো না, 575 লিখবো, 575.5, 575.5 এরমভাবে লিখবো। তারপরে এরমভাবে যোগ করে দিলে আমাদের তাহলে বহুভুজ হবে। এখন আসি বাংলা লেখাটা কি হবে। বাংলা লেখা কিন্তু তোমাদের আলাদাভাবে কোনো মুখস্থ করার দরকার নেই, বাংলা লেখা এখানেই আছে। দেখো বাংলা কিভাবে লিখবা, প্রথম স্টেপটা দেখো, আমরা শুরুটা করবো এক্স ডান সাইড থেকে। এক্স, এখানে আমরা মূল বিন্দুটা দিই নাই, দেখো এক্স ও এক্স ড্যাশ। তাহলে বাংলা লেখা লিখেছি, কিভাবে বাংলাটা লিখতে হয় আমি এখানে দেখো লিখেছি। প্রথম স্টেপটা 1 নম্বর স্টেপ, এই স্টেপটা না লিখলেও কোনো সমস্যা নেই, 1 নম্বর স্টেপটা লিখেছি এক্স ও এক্স ড্যাশ। এখানে আছে এক্স ও এক্স ড্যাশ হলো বা হচ্ছে, লিখতে পারো হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ। এবার উপরে থাকে ধরো ওয়াই ও ওয়াই ড্যাশ, কোমা ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই অক্ষ, এবং এবং 0টা হচ্ছে মাঝখানে মূল বিন্দু, এবং 0 মূল বিন্দু। দেখো বাংলা কিন্তু আলাদা কিন্তু মুখস্থ করতে হয়, অনেকে বুঝি না এই জায়গাতে কিভাবে লিখবা। তোমরা দেখো একবার হতাশ হয়ে যাবে, এখানে আসে 600, 575.5, 625 এগুলোর মধ্যে যায় তোমাদের দেখবা মাথা ঘুরে যাবে, তুমি আর লিখতেই পারছো না। এখন আমরা যদি এই ক্লাসটা প্রথম থেকে দেখি তাহলে আমাদের আর লেখার কোনো সমস্যা হবে না। দেখো আমরা আগের ক্লাসেও একটু দিয়েছি, আজকেও আমরা দিচ্ছি, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নেই। আর বাংলা দেখো অতি সহজ হয়ে যাবে। 1 নম্বর স্টেপ হয়ে গেছে। 2 নম্বর স্টেপ দেখো তো, এগুলো কি, এ আরও চিহ্ন দিয়ে লেখা আছে, এগুলোকে কি বলা হয়, শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে মধ্যমান বা মধ্যবিন্দু, তাহলে এটা কোন অক্ষ, এটা এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর কি শ্রেণীর মধ্যবিন্দু, ওয়াই অক্ষ বরাবর কি গণসংখ্যা। তাহলে লিখতে হবে 2 নম্বর স্টেপ। এরকমভাবে যে নাম্বারিং করতে হবে এরকম না, নাম্বারিং ছাড়াও ঢালাওভাবে লিখলেও হবে, 2 নম্বর দেখো এক্স অক্ষ বরাবর কি শ্রেণীর মধ্যবিন্দু, এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু, এবং ওয়াই অক্ষ বরাবর, বাংলা কিন্তু দেখো চিত্রের মধ্যে আছে, অক্ষ বরাবর কি গণসংখ্যা ধরি, গণসংখ্যা ধরি। 2 নম্বর স্টেপ শেষ। এবার 3 নম্বর স্টেপ। আমরা কিন্তু এই বাংলাটা কিন্তু এই চিত্রের নিচে লিখবো আমরা, কিন্তু আমাদের নিচে জায়গা নেই, কারণ আমরা এই চিত্রটা মিশে দিয়ে এরই ভিতরে বাংলাটা লিখেছি। দেখো এখন আসি আমরা পরের যে 3 নম্বর স্টেপ, সর্বশেষ যে স্টেপটা, সেটা কি দেখো এখানে একটু যদি দেখো, আমরা কিন্তু আসলে গ্রাফ পেপারে কিন্তু 5 ঘর পর পর এই বিন্দুগুলো আমরা বসাবো, 5 ঘর পর পর এই বিন্দুগুলো বসবে। এখন দেখো তো এখানে 625 থেকে 775 এখানে ডিস্টেন্সটা কত, কিন্তু এখানে আমরা দেখছি কিন্তু এর আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ডিস্টেন্সটা হচ্ছে 50 ঘরের। ঘর হচ্ছে আমার কয়টা
ঘর আছে, এর ভিতরে আমাদের গ্রাফ পেপারে ঘর আছে 1 2 3 4 5টা ঘর আছে। এই গ্রাফ পেপারে ঘর আছে আমার 5টা, কিন্তু সংখ্যা আছে 50টা। তার মানে এক এক ঘরে কয়জন করে রাখতে হবে বলো তো? এখানে দেখো আমাদের সংখ্যা এখানে 575 থেকে 625, 575 থেকে 625-এর মধ্যে আমাদের সংখ্যা হচ্ছে 50টা। টোটাল সংখ্যা কয়টা? 50টা। তাহলে ঘর হচ্ছে 1 2 3 4 5টা ঘর, 5টা ঘর। তাহলে এক এক ঘরে কত করে রাখতে হবে? এক এক ঘরে কিন্তু 10 জন করে রাখতে হবে। কয়জন? 10, 10 20 30 40 50। তাহলে এক এক ঘরে, তার মানে কি এক ঘর সমান কত একক? 10 একক ধরতে হবে। এক ঘর সমান 10 একক। এখানে তাহলে আমরা এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক ঘর সমান 10 একক, ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা একের জন্য একই গেছি কিন্তু, অর্থাৎ 5-এর জন্য 5-এ যাবো, 10-এর জন্য 10-এ যাবো, 20-এর জন্য 20-এ যাবো। এই কারণে এক ঘর সমান 1 একক এই ওয়াই অক্ষ বরাবর। আর এক্স অক্ষ বরাবর এক ঘরে কতজন? দেখো এখানে ডিস্টেন্সটা হচ্ছে 50-এর, সংখ্যা 50টা, ঘর হচ্ছে 5টা। তাহলে এক এক ঘরে আমার 10 জন করে রাখতে হচ্ছে। তাহলে সেইভাবে আমরা বর্ণনাতে লিখব যে এক্স অক্ষ বরাবর, এই জায়গাতেই ছাত্র তোমরা কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ভুল করবে, বরাবর এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক ঘর, ছক কাগজের এক ঘর সমান 10 একক, এক ঘর সমান 10 একক, এক ঘর সমান 10 একক। এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 1। ও ওয়াই ওপর দিকে কিন্তু এক ঘর জন্য একটা সংখ্যার জন্য 6-এর জন্য কিন্তু 6 ঘরে গেছি আমরা। তাহলে ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক ধরে বহুভুজ আঁকা হলো। আর আরেকটা লিখতে হয় ভাঙ্গা চিহ্ন দ্বারা 575.5-এর আগের সংখ্যাগুলো বোঝানো হয়েছে। এবং ভাঙ্গা চিহ্ন দ্বারা আঁকা হলো, ভাঙ্গা চিহ্ন দ্বারা 575.5 এর আগের সংখ্যা বোঝানো হয়েছে। এই বাংলাটুকু। তবে তুমি কি করতে পারো, তুমি 1 নাম্বার স্টেপটাকে তুমি কাট করতে পারো, অর্থাৎ 1 নাম্বার স্টেপটা তুমি না লিখলেও হবে, তবে 2 এবং 3 নাম্বার স্টেপটা কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। লিখলে তুমি ফুল মার্কটা পেয়ে যাবে এখান থেকে। এখন এসে আমরা একটু গ্রাফ পেপারে একটু দেখাবো যে এইগুলোকে আসলে গ্রাফ পেপারেও কিন্তু কিভাবে আমরা দাগাবো, সেটা কিন্তু আমি এখন গ্রাফ পেপারে দেখাচ্ছি। এটা তো আমরা বোর্ডে একটু দেখে দিলাম, এখন আমরা একটু গ্রাফ পেপারের দাগানটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু গ্রাফ পেপারে দেখো বিন্দুগুলো বসাবো। প্রথমে যে বিন্দুটি ছিল সেটা আসলে 6 ছিল। তাহলে প্রথম যে 600 আমরা কিন্তু যে 25 বরাবর ছিল আমাদের 6। তাহলে এই যে এখানে আমরা দেখো কিভাবে বিন্দুগুলো খুব ক্ষুদ্র আকারে আমরা বিন্দুটাকে করব। তারপরে আমরা এখানে গোল চিহ্ন দিব। তারপরেতে ছিল আমাদের হচ্ছে 6-এর পরে ছিল আমাদের হচ্ছে 10 ছিল। তাহলে পরেরটাতে আমাদের 10 ছিল। তাহলে দেখো 5 10, এখানে ক্ষুদ্র আমরা বিন্দু করব, বিন্দুর বাইরে আমরা গোল করব। তারপরেরটাতে ছিল বিন্দুটা আমাদের কত ছিল? পরের বিন্দুটা ছিল হচ্ছে 20। পরে তাহলে আমরা গুণে যাব 5 10 15 20। এখানে আমরা ক্ষুদ্র করে গোল করব, তারই বাইরে আমরা বড় করে গোল করে দিব। তারপরে ছিল হচ্ছে আমাদের 12। তাহলে পরবর্তী বরাবর তাহলে 5 10 11 12। আমরা বিন্দুটাকে দেখো কত ক্ষুদ্র করা যায়, আমরা ক্ষুদ্র করব এবং এই বিন্দুর বাইরে আমরা এরকমভাবে একটা গোল চিহ্ন দিয়ে দিব। এরপরের বিন্দুটা ছিল হচ্ছে আমাদের 7 ছিল। দেখো এই বরাবর তাহলে 5 6 7, 7টাকে আমরা এভাবে গোল করব। তারপরে আমরা এর বাইরে একটা গোল চিহ্ন দিব। এর পরেরটাতে ছিল আমাদের 5। তাহলে এখানে আমরা দেখো পরের বিন্দুতে আমরা 5 এইভাবে আমরা তাহলে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কিন্তু একটা বাড়তি সংখ্যা লিখতে, এখানে কিন্তু আমাদের একটা বাড়তি হবে এবং প্রথমে কিন্তু একটা বাড়তি হবে। তাহলে এখানে যেটা হবে সেটা কিন্তু আসলে 575.5 হবে। আর এখানে যেটা হবে 925.5 হবে, 925.5। আমরা একটু ইয়েটা ঘুরে যেহেতু লিখতে হবে সেই কারণে আমরা একটু ঘুরে লিখেছি। তাহলে এখানে হবে হচ্ছে 925.5, আর এখানে যেটা হবে হচ্ছে 575.5, অর্থাৎ 75.5। এটা ভাঙ্গার কাছে 575.5 হবে। আমরা কিন্তু লিখলাম। এখন আসি, দেখো আমরা এই বিন্দুগুলোকে এখন আমরা একটু যোগ করে দিব।
তাহলে এখান থেকে ভাঙ্গার কাছ থেকে কিন্তু এখান থেকে এই বিন্দুটা ভাঙ্গার 5 ঘরের কাছে চলে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। তোমরা স্কেল দিয়ে তোমরা এই বিন্দুগুলোকে একটার সাথে আরেকটা যোগ করে দিতে হবে। তাহলে আমরা কিন্তু দেখো আর সর্বশেষ বিন্দুটাতে এখানে কিন্তু যে ঠেকে যাবে। এরপর হালকা আমরা কি করব, একটু কালারিং করে দিব। আমরা বেশি যে একেবারে গাঢ় করতে হবে এরকম না, এটাই প্রিয় শিক্ষার্থী। তাহলে এটা হচ্ছে আমাদের বহুভুজ। তাহলে আমরা চিত্রটা দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য বোর্ডের প্রশ্নগুলো কিন্তু নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। আমরা তাহলে দেখে নিলাম।